মাদ্রিদ ডার্বির ঘটন অঘটনের পর সুবিধাটা হয়েছে বার্সারই। ম্যাচ জমেছে, থেমেছে, ফিরেছে, শেষের নাটকে রোমাঞ্চও বেড়েছে। ওল্ড ট্রাফোর্ডে টানা দ্বিতীয় ম্যাচ ৩-০ হেরে টেন হ্যাগ গুনছেন বিদায়ের ক্ষণ। কোল্ড পালমার, বোল্ড মারেৎস্কা আর লিভারপুলের হোল্ড অন পলিসি। যা দেখেছেন আরও যা দেখবেন সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 শুরু করার একটাই জায়গা আছে, মারদাঙ্গা মাদ্রিদ ডার্বি দিয়ে। কথা হচ্ছে মাদ্রিদ ডার্বিতে ঘটল কি, আর সেটা নিয়ে এত বেশি আলোচনা কেন? তিবো কোর্তোয়ার হাতে এটা কি, সেটা নিয়ে আমাদের পর্যালোচনা না করলেও চলবে। আমি ব্যক্তিগতভাবে জানতেও চাই না ওর ভেতরে কি আছে আর কি থাকা সম্ভব। বরং আমরা চলুন ম্যাচে আসলে কি করে তিবো কোর্তোয়ার হাতে এই ব্যাপারটা এলো এবং কি নিয়ে এত বেশি আলোড়ন ঘটলো সেটা নিয়ে আলোচনা করা যাক। তবে তার আগে আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই স্প্যানিশ 3টা বিখ্যাত দৈনিকের সঙ্গে, যারা এক কথায় বলে দিচ্ছে যে এই ম্যাচটা ছিল আসলে এম্বারেসিং। কে কি বলছে? মার্কা যেমন বলছে যে এভাবেই ম্যাচ পরিচালনা করতে হয়, তার মানে তারা যেটা বলার চেষ্টা করছে যে রেফারি যে 10 মিনিট খেলা থামিয়েছিলেন সেটা একদম সঠিক সিদ্ধান্ত ছিল। আজ বলছে ড্র এবং একই সঙ্গে অস্বস্তি। ঠিক একই সুরে কথা বলছে স্পোর্তো। অর্থাৎ অবস্থা যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাদ্রিদ ডার্বির মাঝখানে যে 10 মিনিট আপনি খেলার বিরতি দেখেছেন অথবা তার চেয়েও আরেকটু বেশি সময়, সেটা আসলে ফুটবলের জন্য, আরও স্পষ্ট করে বললে স্প্যানিশ ফুটবলের জন্য একটা কালো দাগের মতো। যখন তিবো কোর্তোয়া তার দলের গোল সেলিব্রেশন করছিলেন, সেখানে তার পেছনে থাকা মাদ্রিদ সমর্থকেরা, আতলেতিকো মাদ্রিদ সমর্থকেরা তার দিকে একটার পর একটা বস্তু ছুঁড়ে মারছিল। সেটা কখনো লাইটার, কখনো একেবারেই অবর্ণনীয় কিছু, যেটা হয়তো আইডেন্টিফাই করাও সম্ভব নয়। এবং এরপর রেফারি সেদিকে নজর দিলেন। খেলা আর শুরু করা গেল না। দুই কোচকে বলা হলো যে আপনারা আপনাদের ফুটবলারদেরকে নিয়ে মাঠ ছেড়ে চলে যান, কারণ লা লিগার যে নিয়ম সেই নিয়ম অনুসারে প্রথমত দর্শকদের সবাইকে সতর্ক করা হবে। প্রথমবার সতর্ক করা হয়েছিল, কিন্তু এরপরও তিবো কোর্তোয়াকে টার্গেট করে একটার পর একটা ঢিল ছুঁড়ে মারা বন্ধ হয় নাই। এরপরে সেকেন্ড স্টেপ, আরও একবার অ্যানাউন্সমেন্ট, স্টেডিয়ামে সেটা অ্যানাউন্স করা হলো। তারপরেও ওই সমর্থকদেরকে ঠেকানো গেল না। খোদ ডিয়েগো সিমিওনে পর্যন্ত পরে গিয়ে গ্যালারির সামনে চলে গেলেন। তার সঙ্গে ছিলেন তার ক্যাপ্টেন কোকে এবং হোসে মারিয়া হিমেনেজ। এই সবাই মিলে তারা চেষ্টা করছিলেন আতলেতিকো মাদ্রিদের সমর্থকদেরকে বোঝানোর জন্য যে ভাই, এগুলো করলে তোমার কোনো লাভ হবে না, 1-0 গোলে পিছিয়ে আছে তোমাদের দল আতলেতিকো মাদ্রিদ। এবং পরে গিয়ে ম্যাচ 15 মিনিটের মতো একটা বিরতি গেল, ম্যাচ শুরু হলো। একদম শেষে গিয়ে যখন আনহেল কোরেয়া গোল করলেন, সেটা নিয়েও খানিকটা রোমাঞ্চ জমলো এই জায়গাতে যে ভিএআর সেই পর্যন্ত যেতে হলো। গোলটা প্রথমে রেফারি দেন নাই, ভিএআর দেখা গেল একেবারে অল্পের জন্য অনসাইডে ছিলেন আনহেল কোরেয়া, এবং সেই 95-96 মিনিটের গোলে মাদ্রিদ ডার্বি থেকে একটা পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ ম্যাচ শেষ করেছে। আতলেতিকো মাদ্রিদের এই মৌসুমে লেইটে গোল করা একটা অভ্যাসে পরিণত হয়েছে, আর আমরা জানি লেইটে গোল সাধারণত রিয়াল মাদ্রিদ করে। এবার ঘটেছে উল্টোটা। এই সিজনে এখনো পর্যন্ত বেশ কিছু ম্যাচে একেবারে শেষ সময় গিয়ে আতলেতিকো মাদ্রিদ জয় ছিনিয়ে আনতে পেরেছে। যাই হোক, এটাকেও আপনি একপাশে সরিয়ে রাখুন। ম্যাচ শেষে ডিয়েগো সিমিওনে বলছেন যে সমর্থকেরা ম্যাচ ভুন্ডুল করে দিতে চায়, এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তখন যে খেলা হয়তো বাতিল হয়ে যেত, খেলা ওটা সরিয়ে নিতে হতো, খেলা আর মাঠে গড়াতো না, এইরকম পরিস্থিতির মুখোমুখি হয়ে গিয়েছিল দুই দলের অবস্থা বা গ্যালারির অবস্থাটা। এবং সেখান থেকে পরে গিয়ে ডিয়েগো সিমিওনে বললেন যে এই ধরনের সমর্থক তার দলের কোনো প্রয়োজন নাই। প্রায় একই রকম কথা বলেছেন কার্লো আনচেলত্তি, প্রায় একই রকম কথা বলেছেন সেখানে হানসি ফ্লিক, বার্সেলোনার কোচ, যার এই ড্রয়ে আদতে সবচেয়ে বেশি সুবিধাটা হয়েছে। যদিও মাঠের এই লড়াইয়ের বাইরে বার্সার যে সুবিধাটা হলো সেটা হচ্ছে তারা পয়েন্ট টেবিলে সবার ওপরে এখন আছে। 2 নম্বর জায়গাটা রিয়াল মাদ্রিদের, যারা পয়েন্টের ব্যবধানটা বার্সেলোনার সঙ্গে কমাতে পারতো। যেহেতু বার্সেলোনা এই সপ্তাহে হেরেছে, সেই সুযোগটা তাদের কাজে লাগানো হয় নাই। তবে বার্সেলোনাকে নিয়ে কথা বলা প্রয়োজন। বার্সেলোনা কোচ হানসি ফ্লিক তার রেগুলার টিম থেকে বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছিলেন। তাদের ভিতরে লামিন ইয়ামাল ছিলেন, রাফিনিয়া ছিলেন, যদিও লামিন ইয়ামালকে পরে গিয়ে নামতে হয়েছিল। হানসি ফ্লিক যে যাদেরকে বিশ্রাম দিলেন এবং এরপরে ওসাসুনার কাছে হেরে একটানা জয়ের রেকর্ডটা বার্সেলোনার হাত ছাড়া হলো, এটা আমাদেরকে বলে গেল যে হানসি ফ্লিকের আসলে ওই লাক্সারিটা নাই যে তিনি ফুটবলারদেরকে বিশ্রাম দেবেন, কারণ তার সাইড বেঞ্চে যারা রয়েছেন বেশিরভাগই তরুণ ফুটবলার। ইনফ্যাক্ট তার স্টার্টিং 11-এ যারা রয়েছেন তারা তো বেশিরভাগই তরুণ ফুটবলার। তবে বার্সেলোনার ফ্র্যাঙ্কি ডিয়ং ফিরছেন এবং ধারণা করা হচ্ছে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগেই এবার ম্যাচে আমরা ফ্র্যাঙ্কি ডিয়ংকে দেখতে পাবো।
বার্সেলোনার আসল পরীক্ষাটা শুরু হচ্ছে আসলে এই অক্টোবর মাসে। হান্সি ফ্লিক শুরুটা দুর্দান্ত করেছেন ঠিকই, কিন্তু এই অক্টোবরে তাদের ফিক্সচারগুলো দেখুন। ইয়াং বয়েজের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা হয়তো অত কঠিন হবে না, কিন্তু যেহেতু তারা মোনাকোর সঙ্গে হেরেছিল, এই ম্যাচে তাদেরকে জিততেই হবে। এরপরে লা লিগায় আলাভেজ, সেভিয়া, বায়ার্ন মিউনিখের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, রিয়াল মাদ্রিদ, মাঝখানে আবার একটা ইন্টারন্যাশনাল ব্রেকও আছে 2 সপ্তাহের জন্য। এই অক্টোবর মাসে হান্সি ফ্লিকের দল যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে ওই শুরুর যে ন্যারেটিভটা যে হান্সি ফ্লিক খুব ভালো শুরু করছেন, সেটা হয়তো মিলিয়ে যাবে। অক্টোবরে বড় একটা পরীক্ষা বার্সেলোনাকে দিতে হচ্ছে, যেটা শুরু হয়ে যাচ্ছে এই ইয়াং বয়েজের সঙ্গে ম্যাচ দিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের স্প্যানিশ দলগুলোর ভেতরে আপনি যদি খেয়াল করেন, তাহলে রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে লিলের সঙ্গে, যেটা নিয়ে হয়তো রিয়াল মাদ্রিদ খুব একটা চিন্তিত হবে না, যদিও সেই ম্যাচে তারা তিবো কোর্তোয়াকে পাচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আপনাদের নিশ্চয়ই আরও বেশি আগ্রহ থাকার কথা, এবং সেটা নিয়ে আপনি যদি আরও বেশি জানতে চান, চ্যাম্পিয়ন্স লিগের প্রিভিউ করেছেন আমার কলিগ শরীফুল হক, সেই কন্টেন্টটা আপনি দেখে নিতে পারেন। তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স লিগ সম্পর্কে আরও ভালো ধারণা আপনার থাকবে। আমরা চলুন পয়েন্ট নাম্বার 2-তে চলে যাই। আমাদের পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আর কে, এরিক টেন হ্যাগ। এখন কথা হচ্ছে, এরিক টেন হ্যাগকে কি কেউ এখন একটা হাগ দেবেন? এই মুহূর্তে ভদ্রলোকের সম্ভবত খুব বেশি একটা হাগ প্রয়োজন। তিনি আর কত ব্যর্থ হবেন? তার দল আরও একবার ব্যর্থ, এবং এই সিরিজ অফ ব্যর্থতার ভেতরে এরিক টেন হ্যাগ বারবার করে বলে যাচ্ছেন তার চাকরি নিয়ে তার খুব একটা শঙ্কা নাই, কিন্তু এটুকু মোটামুটি তিনি ছাড়া আর বাকি সবাই স্পষ্ট হয়ে গেছেন যে এরিক টেন হ্যাগ এখন মূলত কবে ছাঁটাই হবেন সেই ক্ষণ তিনি গণনা করছেন। আপনাকে একটা ব্যাপার দেখাই, এই অক্টোবর মাস নিয়ে আমাদের কথা হচ্ছিল না, এই অক্টোবর মাসই আসলে নির্ধারণ করে দেবে এরিক টেন হ্যাগ কোন দিকে যাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগে তো আর ম্যানচেস্টার ইউনাইটেড নাই, ইউরোপা লিগে আছে তারা, কিন্তু সেই ইউরোপা লিগেও তাদের একটার পর একটা কঠিন ম্যাচ আছে। ইউরোপা লিগের প্রথম ম্যাচেও তারা জিততে পারে নাই, তারা FC টোয়েন্টির সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল, এবং সেই চাপটা তারা টেনে আনলো টটনামের সঙ্গে। যদিও ব্রুনো ফার্নান্দেজ একটা রেড কার্ড দেখেছেন, সেটার দায় হয়তো অনেকখানি আছে, কিন্তু দলের খেলার ভেতরে আসলে এরিক টেন হ্যাগের কোনো রকম কোনো ছাপ বা কন্ট্রোল কোনোটাই নেই বলেই মনে হচ্ছে। দেখুন ম্যানচেস্টার ইউনাইটেডকে কোথায় কোথায় খেলতে হবে। পোর্তোর সঙ্গে তাদের ইউরোপা লিগের ম্যাচ, অ্যাস্টন ভিলা, ব্রেন্টফোর্ড, ফেনারবাচের সঙ্গে আবার ইউরোপা লিগের ম্যাচ, ওয়েস্ট হ্যাম, এরপর লেস্টার সিটির সঙ্গে লিগ কাপের ম্যাচ। কথা হচ্ছে এরিক টেন হ্যাগ এই ম্যাচগুলো সার্ভাইভ করতে পারবেন কি না। সম্ভবত তিনি পারবেন না। এই অক্টোবর যদি তিনি পার করে দিতে পারেন, তাহলে হয়তো টেন হ্যাগ সেফ থাকবেন, কিন্তু এখন যে অবস্থা তাতে কোনোভাবেই মনে হচ্ছে না এরিক টেন হ্যাগ এই অক্টোবর মাসে টিকতে পারবেন। কারণ অবস্থাটা হচ্ছে এরকম যে প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত 6 ম্যাচ খেলে তারা মাত্র 2টোতে জিতেছে, তার ভেতরে ডিফিট আছে 3টা, ড্র মোটে 1টা, সব মিলে গোল করেছে তারা 5টা, তার চেয়ে বেশি গোল তারা হজম করেছে, তাদের গোল ডিফারেন্স -3। এই হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা, একদমই করুণ। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের যখন আপনি জানবেন যে এরিক টেন হ্যাগ, তার কাছে আসলে কোনো এক্সকিউজও নাই, তিনি আর কত এক্সকিউজ দেবেন? এই যে ডিলিক্টকে আপনি দেখছেন, বা আন্দ্রে ওনানা, লিসান্দ্রো মার্টিনেজ, অ্যান্টনি, সবাই তার নিজের ফুটবলার, তাদের পেছনে তিনি সব মিলিয়ে 616 মিলিয়ন পাউন্ড খরচ করেছেন। অবিশ্বাস্য। এবং টেন হ্যাগ ম্যানচেস্টার ইউনাইটেড আসার পর থেকে সবচেয়ে বেশি খরুচে দলগুলোর ভেতরে সবার উপরে চেলসির নাম, ওটা আলাদা, এরপরে 2 নম্বরটা ম্যানচেস্টার ইউনাইটেড, তারপরে তার দলের এই অবস্থা। এই ছিরি যদি থাকে আপনার দলের, আপনি অন্তত পক্ষে চাকরি হয়তো টেকাতে পারবেন না। এবং এখন কথা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ কবে বরখাস্ত হবেন। নতুন কোচের দিকে হয়তো এরই মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড হাঁটা শুরু করে দেওয়ার কথা। পোর্তোর সঙ্গে ম্যাচটার দিকে আলাদা করে নজর রাখুন। ইউরোপা লিগের ওই ম্যাচটা খুব বেশি গড়বড় পাকালে হয়তো এরপরে টেন হ্যাগকে কন্টিনিউ না করানো হতে পারে। এবং যেটা আমরা দেখলাম যে ফিক্সচারগুলো, অ্যাস্টন ভিলা কোনো অর্থেই সহজ প্রতিপক্ষ না, ব্রেন্টফোর্ডও না, ফেনারবাচে, একটার পর একটা কঠিন ম্যাচ এরিক টেন হ্যাগের জন্য। সামটাইমস আই ফিল ফর হিম। এবং এরিক টেন হ্যাগকে এই মুহূর্তে কেউ যদি একটা হাক করেন, সম্ভবত তিনিই হবেন এই পৃথিবীর সবচেয়ে দয়ালু লোক। যাই হোক, জোকস অ্যাপার্ট, 3 নম্বর পয়েন্ট, কোল্ড, বোল্ড এবং একই সঙ্গে হোল্ড। আমরা 3টা নিয়ে কথা বলি, এখানে তো লেখা আছে কোল্ড অ্যান্ড হোল্ড, আমরা বলতে চাই কোল্ড, হোল্ড, বোল্ড, 3টা নিয়ে। প্রথমে কোল্ড। কোল্ড তো অবশ্যই একজন কোল পালমার, তিনি এক ম্যাচে এক অর্ধে 4টা গোল করেছেন, অবিশ্বাস্য। এবং আপনি যদি ব্রাইটনের সঙ্গে চেলসির ম্যাচটা দেখে থাকেন, ফার্স্ট হাফের অবস্থাও দেখেন, তাহলে সম্ভবত আপনি জানেন যে কোল পালমার হয়তো এই ম্যাচের ফার্স্ট হাফে নিজেই ডাবল হ্যাটট্রিকও পূরণ করে ফেলতে পারতেন। 4টা গোল তো তিনি করেছেন 41 মিনিট সময়ের ভেতরে, যেটা প্রিমিয়ার লিগের রেকর্ড। কোনো ফুটবলার এখনও পর্যন্ত এই ফার্স্ট হাফের ভেতরে 4টা গোল একা কখনোই করতে পারে
নাই। চেলসির ইতিহাসে সবচেয়ে বেশি প্রিমিয়ার লিগে হ্যাট্রিক করা ফুটবলারদের তালিকায় এখন ঢুকে গেছেন কোল পালমার। তার সঙ্গী কারা জানেন? দিদিয়ে দ্রোগবা, হাসেলব্ল্যাঙ্ক, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, যারা সবাই মোটামুটি চেলসি লেজেন্ড আপনি ধরতে পারেন। আর এই ছেলের বয়স তো একেবারেই তরুণ। 2023-24 তিনি যখন চেলসিতে এলেন, এরপর থেকে তার যে গোলে কন্ট্রিবিউশন 43টা গোল আর অ্যাসিস্ট মিলিয়ে এর চেয়ে বেশি আর কারো নাই। পালমার বোঝাই যাচ্ছে স্পেশাল ট্যালেন্ট এবং চেলসির এই যে নতুন ধারা, এবং চেলসিও দেখুন গুছিয়ে নিয়েছে নিজেদেরকে। এনজো মারেস্কা তার দলকে নিয়ে এখন বেশ সুবিধাজনক স্থানেই রয়েছেন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে। সেই কারণেই তার মুখ দিয়ে এখন খইও ফুটছে। দেখুন তিনি কি বলছেন। ব্রাইটনের সঙ্গে তারা 4-2 গোলে জিতেছে, কিন্তু এখন আসলে এনজো মারেস্কা কথা বলছেন যে তিনি যেভাবে গোল হজম করেছেন সেভাবে তিনি দরকার হলে আরও 10টা গোল হজম করবেন, কিন্তু তিনি তার প্লেয়িং স্টাইল পাল্টাতে চান না। এখন থেকে দরকার হলে এই রকম গোল আমরা আরও 10 বার হজম করব। ভুলের পর ওই একই জিনিস আবার ধারাবাহিকভাবে চালিয়ে নিতে হবে, কারণ রবার্ট সানচেজকে দিয়ে আমরা গোলও পেয়েছি, এটাই উপভোগ করতে হবে। তিনি মূলত নির্দেশ করছেন চেলসি যে সেকেন্ড গোলটা কনসিড করলো, যেটা নিচ থেকে খেলা বিল্ড আপের একটা চেষ্টা, এবং সেখান থেকে গড়বড় পাকিয়ে চেলসিকে গোল খেয়ে বসতে হলো সেটাকে। তার মানে তিনি এখন ওই আত্মবিশ্বাসটুকু পেয়েছেন যেটা তিনি এখন প্রেস কনফারেন্সে এসে বলতে পারেন, আমি যদি গোল হজম করিও তবু আমি এই স্টাইলে খেলেই গোল করতে চাই, এবং এর উপরে ভরসা রাখা যায়। এনজো মারেস্কার ওপরে হয়তো চেলসি সমর্থকদের ভরসা ফিরে এসছে, তবে সবচেয়ে বেশি ভরসা এই মুহূর্তে যিনি তার সমর্থকদের কাছ থেকে পাচ্ছেন তিনি হচ্ছেন আর্নে স্লট। কারণ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সবার উপরে জায়গাটা এখন লিভারপুলের। ম্যানচেস্টার সিটি যেহেতু এই সপ্তাহে পয়েন্ট ড্রপ করেছে নিউক্যাসলের সঙ্গে, সেটা তাদের জন্য একটা দুশ্চিন্তার কারণ আগের সপ্তাহে রদ্রি ছিটকে গেলেন। আর্সেনালের সঙ্গে সিটি ড্র করলো, এরপরে গিয়ে আরও একবার পয়েন্ট খুইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা সিটির জন্য হাতছাড়া করা খানিকটা দুশ্চিন্তারই বটে। তবে সিটি নিয়ে আমরা কথা বলতে চাই না, আমরা বরং লিভারপুলকে নিয়ে কথা বলতে চাই। লিভারপুল যে 6 ম্যাচ শেষে সবার ওপরে আছে এটা নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন আর্নে স্লট, বরং তিনি মনে করিয়ে দিচ্ছেন এখনও তার দল বড় কোনো টিমের সঙ্গে খেলে নাই। ম্যানচেস্টার ইউনাইটেডকে তারা 3-0 গোলে হারিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে আর্নে স্লট এখন ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় দল হিসেবে ধরবেন না, এটাই খুব স্বাভাবিক। দেখুন তিনি কি বলছেন। সবাই বাস্তবতা জানে, সব ফুটবলার জানে 6 ম্যাচ দিয়ে পয়েন্ট টেবিলের অবস্থা যাচাই করা যায় না। যখন আর্সেনাল, নিউক্যাসল, চেলসি, অ্যাস্টন ভিলার সঙ্গে খেলবো তখন দেখা যাবে আমরা এখানেই থাকি কিনা। সঙ্গে আবার চ্যাম্পিয়ন্স লিগও আছে, এবং এই মাসেই অর্থাৎ অক্টোবরেই আর্নে স্লটের দল খেলবে এই বড় বড় দলগুলোর সঙ্গে। ইন্টারন্যাশনাল ব্রেকের পরে তাদের চেলসির সঙ্গে ম্যাচ রয়েছে, আর্সেনালের সঙ্গে ম্যাচ রয়েছে, এর সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগও আছে। অর্থাৎ আপনি এখন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে হয়তো আছেন, সেটা হয়তো স্বস্তির কারণ, নতুন কোচের আন্ডারে আপনি ভালো শুরু করেছেন, কিন্তু কোনোভাবেই তিনি নিজেকে এখনও টাইটেল কন্টেন্ডার হিসেবে ধরতে চান না। অক্টোবর মাস গেলে যেমন বার্সেলোনা, ইউনাইটেডের অবস্থা বোঝা যাবে, সেরকমভাবে হয়তো লিভারপুলের অবস্থানটাও খানিকটা পরিষ্কার হবে। সিটি নিয়ে কি কথা বলা দরকার? বলাই যেতে পারে। রদ্রির জায়গায় কে খেললেন? আমরা দেখলাম যে ম্যানুয়েল আকানজিকে ট্রাই করা হলো, তিনি ডিফেন্স থেকে এসে মিডফিল্ডের ওই জায়গাটা নিলেন কোভাচিচের সঙ্গে, কিন্তু সেটা খুব বেশি ওয়ার্কআউট যদি করেই থাকতো তাহলে হয়তো নিউক্যাসলের সঙ্গে তারা জিতেও যেত। এর্লিং হল্যান্ড যে ম্যাচে গোল করলেন না প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো, সেই ম্যাচেই সিটির জেতা হলো না। কথা হচ্ছে সিটির হয়ে যদি হল্যান্ড গোল না করতে পারেন তাহলে কে গোল করবেন, এই সমাধান আমরা এখনও জানি না। তবে যেটা আমরা জানি যে এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাবগুলো যাদের বিপক্ষে খেলবে, স্লোভান ব্রাতিস্লাভার সঙ্গে ম্যান সিটির ম্যাচ হয়তো খুব একটা কঠিন হওয়ার কথা না। আর্সেনাল খেলবে পিএসজির সঙ্গে বিগ ম্যাচ, লিভারপুলের ম্যাচ রয়েছে বোলোনিয়ার সঙ্গে, অ্যাস্টন ভিলা এবং বায়ার্ন মিউনিখ, অর্থাৎ এমিলিয়ানো মার্তিনেজ খেলবেন আসলে বায়ার্ন মিউনিখের সঙ্গে, যেখানে এমি মার্তিনেজকে হয়তো বড় একটা ভূমিকা পালন করতে হতে পারে, কারণ বায়ার্ন মিউনিখ তারা শক্তিশালী দল। আর পিএসজি আর্সেনালের লড়াইটা হবে দেখার মতো। দুই স্প্যানিশ কোচ, দুজনই বার্সেলোনার ডিএনএতে বিশ্বাসী, এক পাশে লুই এনরিকে, অন্য পাশে মিকেল আর্তেতা। খেলা হবে পিএসজিতে। আর্সেনাল যেহেতু আতালান্তার সঙ্গে ড্র করেছিল, আর্সেনাল এই ম্যাচটা জিততে চাইবে, কিন্তু আর্সেনাল এই সপ্তাহে যেভাবে ম্যাচ জিতেছে, তারা ম্যাচ ডমিনেট করেছে লেস্টার সিটির সঙ্গে, কিন্তু এখন আর্সেনালের খেলা দেখে আপনার মনে হতে পারে যে আর্সেনাল কি একটু হাঁপিয়ে যাচ্ছে কিনা। সেই ক্ষেত্রে পিএসজির মতো দলকে মোকাবেলা করা আর্সেনালের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে ফিজিক্যালি। যাই হোক, আমরা পয়েন্ট নাম্বার 4-এ যাই, আমরা চ্যাম্পিয়ন্স লিগেই থাকবো। তবে তার আগে আমাদের কথা বলা দরকার জার্মান ক্লাবগুলো এই সপ্তাহে কাদের মুখোমুখি হবে। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে আমাদের এই বায়ার লেভারকুজেনকে নিয়ে, এর সঙ্গে সেরি আও থাকছে।
জাবি আলোনসো একেবারে নিখাত ভদ্রলোক হিসেবে আমরা তাকে চিনি। ফুটবলাররা এইরকম ভদ্র হয়তো খুব বেশি সংখ্যায় হন না। তিনি একেবারে এরকম চাঁচাছোলা সত্যি কথা বলে দেন, কখনো কখনো বুঝতেও আসলে মুশকিল হয়। এই সপ্তাহে বায়ার্ন মিউনিখের সঙ্গে তার দল 1-1 গোলে ড্র করলো এবং তিনি ড্র করার পর বলে দিচ্ছেন যে এই ম্যাচে বায়ার্ন মিউনিখ জিততে পারত, তারা লাকি যে তার দল 1 পয়েন্ট পেয়েছে। তিনি বলছেন বায়ার্নে এসে 1 পয়েন্ট নিয়ে যাওয়া সহজ নয়, তাই দারুণ আনন্দিত এই রকম স্টেডিয়ামে এসে এরকম অর্জন অনেক বড়। আমরা এখন চ্যাম্পিয়ন্স লিগ খেলছি, আমরা এরপরে অ্যানফিল্ডে যাব, এসবের সঙ্গে আমাদের অভ্যস্ত হতে হবে। 1 পয়েন্ট যে পেয়েছি সেটাই লাকি। আমরা যত না জয়ের কাছাকাছি ছিলাম তার চেয়ে ওরা বেশি জয়ের কাছাকাছি ছিল। এরকম কথা কি কেউ বলেন? আজকালকার দিনে আমার কানে অন্তত পক্ষে বাজে না যে কোনো কোচ ম্যাচ ড্র করেছেন তিনি বলছেন যে আমার দলের চেয়ে বরং ওরাই জয়ের কাছাকাছি ছিল। সম্ভবত ঠিক এই কারণেই জাবি আলোনসো বাকিদের চেয়ে আলাদা এবং এই কারণে তিনি বোধহয় সফলতা পান। তিনি তার দলের কাছ থেকে ওই শ্রদ্ধাটাও পান। তিনি বলছেন যে তার ফুটবলাররা মাঠে বসে সিদ্ধান্ত নিয়েছে যখন বায়ার্ন মিউনিখ তাদের উপর চাপ প্রয়োগ করেছে যে এই ম্যাচে তাদেরকে খুব ভালো ডিফেন্ড করতে হবে এবং যেহেতু আপনি ডিফেন্ডিংয়ে মনোযোগ দিয়ে দিয়েছেন সেই কারণে আপনি অ্যাটাকে তার মানে আপনার মনোযোগের ঘাটতি পড়বে, স্বাভাবিকভাবে তখন আপনি 1-1 গোলের একটা ড্র নিয়ে অসন্তুষ্ট অন্তত পক্ষে হবেন না। জাবি আলোনসোর এই কথা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। এর আগে বায়ার লেভারকুসেন চ্যাম্পিয়ন্স লিগে একটা ম্যাচ খেলেছে জাবি আলোনসোর আন্ডারে। এবার তারা সেকেন্ড ম্যাচ খেলবে যেখানে তাদের প্রতিপক্ষ এসি মিলান, এরপর তাদের অ্যানফিল্ডেও যেতে হবে। এই যে আলিয়ান্স অ্যারেনা, এই যে অ্যানফিল্ড, এই সব জায়গায় তিনি তার দলকে আরও বেশি অভ্যস্ত করতে চান। এই সপ্তাহে বায়ার লেভারকুসেন তারা খেলছে এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে। এটা আপনার জন্য একটা বড় ম্যাচ। ইনফ্যাক্ট এই সপ্তাহে যতগুলো বড় ম্যাচ আছে তার ভেতরে একটা এটা হবে নিঃসন্দেহে। ইন্টার মিলান রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে খেলবে, যে ইন্টার মিলান আগের ম্যাচে সিটির সঙ্গে ড্র করেছিল। আর শাখতারের প্রতিপক্ষ আতালান্তা, লিভারপুল বোলোনিয়া তো বলাই হলো, আর লাইপজিগ খেলবে ইউভেন্টাসের সঙ্গে। সেরি আ নিয়ে দুটো কথা না বললেই নয়। সেরি আর সবার ওপরে এই মুহূর্তে রয়েছেন নাপোলি। আন্তোনিও কন্তে অবশ্য নিজের দলকে কোনোভাবেই ওই আর্নে স্লটের মতো ওই টাইটেল কন্টেন্ডার হিসেবে ধরতে চাইছেন না, কারণ তিনি মনে করেন মিলান, ইউভেন্টাস, ইন্টার মিলান এরা তার দলের চেয়ে বেশি শক্তিশালী। দেখা যাক শেষ পর্যন্ত নাপোলি আসলে ওই জায়গায় থাকতে পারে কিনা। 2022-23-এ যখন নাপোলি সেরি আ জিতলো, এরপরে প্রথমবারের মতো আমরা দেখলাম যে নাপোলি পয়েন্ট টেবিলের সবার উপরে আছে। এই সপ্তাহে ইন্টার মিলান বলেন, এসি মিলান বলেন, ইউভেন্টাস বলেন, সবাই জিতেছে এবং ইউভেন্টাসের জন্য ভালো খবর, ভ্লাহোভিচ খুব ভালো খেলেছেন। ইন্টার মিলানের জন্য সুখবর হচ্ছে গোল গেরো খুলেছে লাউতারো মার্তিনেজের জোড়া গোল তিনি করেছেন এবং তার দলও আসলে জিতেছে। এই ম্যাচগুলো ইতালিয়ান ক্লাবের জন্য একটা বড় পরীক্ষা এবং জার্মানি আর ইতালি থেকে তো 10টা দল অংশ নিচ্ছে। সো এই জায়গায় আলাদা একটা আকর্ষণ হয়তো থাকারই কথা। পয়েন্ট নাম্বার 5 চলে যাই সেরা 5 লিগের বাইরে, এটা জোসে মরিনিওকে নিয়ে। ধরুন ঢেকি যদি স্বর্গে যায় তাহলে নাকি সেখানে গিয়েও তারা ধান ভানে। এখন জানি না সেটা সত্যি না মিথ্যা, কিন্তু জোসে মরিনিও যেখানেই যান তিনি আসলে তার ক্যারেক্টার পাল্টান না এবং আমরা বোধহয় সেটাই তার কাছ থেকে চাই, যেটা জোসে মরিনিও আমাদেরকে বারবার করে দেখান। এবার একটা মজার ঘটনা হয়েছে। ফেনারবাচের ম্যাচ ছিল টার্কিশ লিগে এবং সেই ম্যাচে তার দল শেষ পর্যন্ত 2-0 গোলে জিতেছে। সেই ম্যাচে একটা সময় এডিন জেকোর একটা গোল বাতিল হলো। গোল বাতিল হওয়ার পরে যেহেতু জোসে মরিনিওর কাছে ল্যাপটপ থাকে, তিনি দেখে নিয়েছেন যে গোলটা আসলে বাতিল হওয়া উচিত ছিল না। এরপর তিনি কি করলেন, ওই ঝাঁজ মেটানোর জন্য, ওই খার মেটানোর জন্য ওই যে হাইলাইটসটা, যে গোলটা যে আসলে ভালো ছিল, সঠিক গোল ছিল, সহি গোল ছিল, সেটা দেখানোর জন্য তিনি ওই ল্যাপটপটা নিয়ে গিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে রেখে দিলেন। মানে একটা ম্যাচ যখন প্রোডাকশন করা হয় তখন তো অনেকগুলো ক্যামেরা ইউজ করা হয়, তো সেখানে সবচেয়ে কাছে তার যে ক্যামেরা ছিল সেই ক্যামেরার সামনে গিয়ে তিনি ওই ল্যাপটপটা বসিয়ে রাখলেন রেফরিকে দেখার জন্য। দেখ বাটা, এই যে গোল যেটা হয়েছে সেটা তুই বাতিল করেছিস। এবং এরপরে রেফরির নজর তো সেটা এড়ায় নাই, রেফরি এসে তাকে ইয়েলো কার্ড দেখিয়েছেন। লাল কার্ড বা হলুদ কার্ড দেখার নানা পদ্ধতি আছে, এগুলো নতুন নতুন করে এখনও আবিষ্কার করে যান জোসে মরিনিও এবং আমরা এসব দেখে বেশ অবাক হই এবং কোথাও কোথাও বোধহয় মুগ্ধ হই যে জোসে মরিনিওকে দিয়ে এখনও এই বয়সেও এগুলো সম্ভব। এবং এই ম্যাচ যারা প্রোডাকশন করে টার্কিশ লিগ, তারা হচ্ছে বেইন স্পোর্টস, এবং এই বেইন স্পোর্টস আবার জোসে মরিনিওকে নিয়ে এর আগে শো করেছে। ইনফ্যাক্ট জোসে মরিনিও বেইন স্পোর্টসের খাতিরও আছে খুব ভালো। কেন তিনি শেষ পর্যন্ত এই কাজ করলেন বলা খুব কঠিন, যদিও তার দল শেষ পর্যন্ত জিতেছে, এটা তার জন্য খুব ভালো খবর। এই ছিল আমার এই সপ্তাহের সেরা 5 পিক। অনেক কিছু বরাবরের মতোই মিস করে গেছি, সেগুলো আপনি নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এই সপ্তাহের মূল আকর্ষণ চ্যাম্পিয়ন্স লিগ, সেই প্রেডিকশনগুলো জানাতে পারেন আমাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.